বরাকে কার ভাগ্যে জুটছে মন্ত্রীর কুর্সি? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে কৃষ্ণেন্দু কৌশিক না কমলাক্ষ? মন্ত্রিত্বের দৌড়ে কে এগিয়ে? পুরনো মুখ না নতুন চমক? অসম মন্ত্রিসভা সম্প্রসারণ ঘিরে বাড়ছে উত্তেজনা। অসমের রাজনৈতিক অন্দরে এখন একটাই প্রশ্ন, 5ই জুন মন্ত্রিসভার সম্প্রসারণের বরাক উপত্যকা থেকে কার ভাগ্যে জুটবে মন্ত্রিত্বের শপথ? দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 5ই জুন অসম সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে। আর সেই খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। দলীয় কর্মী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবার নজর এখন মুখ্যমন্ত্রীর পরবর্তী চালের দিকে। বরাক উপত্যকা থেকে কারা মন্ত্রী হতে পারেন তা নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। প্রকাশ্যে কেউ মুখ খুলতে না চাইলেও সম্ভাব্য তালিকায় কয়েকটি নাম বারবার উঠে আসছে। সেই তালিকায় রয়েছেন পাথারকান্দির বিধায়ক তথা পূর্বোত্তর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা নিরিখে তার নামকে গুরুত্ব দিচ্ছেন অনেকেই। এছাড়াও আলোচনায় রয়েছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। সাম্প্রতিক সময়ে দলের বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় ভূমিকা রাজনৈতিক মহলের নজর কেড়েছে। অন্যদিকে কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের নাম সম্ভাব্য তালিকায় ঘুরপাক খাচ্ছে। তবে কি শুধুই পুরনো মুখদের উপর ভরসা করবে বিজেপি নেতৃত্ব, নাকি শেষ মুহূর্তে চমক দিয়ে সামনে আনা হবে কোনো নতুন মুখকে? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে আগামী বিধানসভা নির্বাচন এবং আঞ্চলিক সমীকরণ মাথায় রেখে এবার মন্ত্রিসভায় নতুন মুখকে সুযোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা থাকছেই। বরাক উপত্যকার 3 জেলার রাজনৈতিক কর্মী সমর্থকদের মধ্যেও এখন তুমুল কৌতূহল, কে পাচ্ছেন মন্ত্রিত্ব, কার কাঁধে উঠবে প্রশাসনিক দায়িত্ব, আর কে শেষ মুহূর্তে ছিটকে যাবেন দৌড় থেকে। সব প্রশ্নের উত্তর মিলবে আর মাত্র কয়েকদিনের অপেক্ষার পর। 5ই জুনের শপথ মঞ্চে খুলবে সমস্ত রহস্যের পর্দা। ততদিন পর্যন্ত বরাকের রাজনৈতিক আকাশে ভাসতেই থাকবে একটাই প্রশ্ন, মন্ত্রীর কুর্সিতে বসবেন কে? দলবিরোধী কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করিমগঞ্জ জেলা কংগ্রেস সভায়। নবনির্বাচিত বিধায়ক আমিনুল রশিদ চৌধুরী এই দাবি জানিয়েছেন। শ্রীভূমি জেলার ইন্দিরা ভবনে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। সভায় দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিধায়ক আমিনুল রশিদ চৌধুরী তার বক্তব্যে অভিযোগ করেন যে প্রদেশ কংগ্রেস সদস্য আব্দুল সুবর তাপাদার তার বিরুদ্ধে কাজ করেছেন। কংগ্রেস দলে এভাবে পিছন থেকে ছুরি মারার রাজনীতি চলতে থাকলে দল বেঁচে থাকবে না। তাই দল বিরোধীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। অভিযোগের জবাবে প্রদেশ কংগ্রেস সদস্য আব্দুল সুবুর তাপাদার অবশ্য বলেন যে তিনি যখন প্রচারে অংশ নেননি ও ভোটও দেননি, তখন সেটা দল বিরোধী কাজ কিভাবে হলো। লিস্ট দেন দক্ষিণ করিমগঞ্জে কারা কারা এন্ট্রি করেছেন। আমি বদলপুরের বিধায়ককেও বলেছি, জেলা কংগ্রেস সভাপতির বক্তব্য যে লিস্ট দেন, আমরা তাদেরকে দল থেকে বহিষ্কার করবো। আমি বলছি খুব আপনার কথাকে আমি স্বাগতম জানাইলাম, ধন্যবাদ জানাইলাম, কিন্তু আজকের এই সভায় আমি কথাগুলো তুলব, তারপরে আপনি অ্যাকশনে যান। ওইরকম কথা হয়েছে না আপনার? এখন কথা হয়েছে আঞ্চলিক পঞ্চায়েত মেম্বার, আমি টিকিট দিয়ে আঞ্চলিক পঞ্চায়েত বানাইছি, সে তৃণমূল কংগ্রেসের মঞ্চে সভা সমিতিতে ওপেন ভিডিও ক্লিপ আমি জেলা কংগ্রেস সভাপতি পাঠাইছি। এরা দল থেকে বাইর করুন, লাগে না এটা আঞ্চলিক পঞ্চায়েত মেম্বার আমরা, যে যত বড় নেতা হোক লাগে না। জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি, যারা যে সমষ্টিতে ক্যান্ডিডেটে যাদের নাম দিব, আজ আমার বোন সুরুচিরে কার নাম দিব, সাসপেন্ড করুন, সাসপেন্ড করুন। আপনারা অনুশাসনে আনেন দলটারে, আর যদি অনুশাসনে না আনেন এই দল রক্ষা করা মুশকিল হইব আগামী দিন। আমি আপনাদের আজকের সবার মাধ্যমে কয়ে দিয়ার আপনারা কারোর দোষারোপ করতে পারতেন না আগামী দিন যদি আমরা অ্যাকশনে না যাই। এটা করতে হইব, দলকে অনুশাসনে আনতে লাগবো। আর আজকের পরে যারা করিমগঞ্জ জেলায় যে যে প্রার্থীর বিরুদ্ধে করছেন, আমরা লিস্ট দিয়ার আপনারা সাসপেন্ড করুন। আর আপনার এক নেতা প্রত্যেক ইলেকশন আইলে বিজেপি করে আপনার তাফাদার সাহেব, আব্দুল সুবর তাফাদার, এই সভাকক্ষে যতজন আসেন মানুষের ভাবে আপনি তার নামটা লইয়া তার হিরো বানাই দিলা। আজকের সভা কোনো হিরো আর জিরো বানানির আমি নাই। যারা কংগ্রেসের বিরোধিতা করবেন অ্যাকশন হইতে লাগবে, যত বড় নেতা হোক, এটা আমরা এটা মানিয়ে চলতাম না।
আসানা নিতা পার্লামেন্টের সময় আরো বিচার হইত সব এখন কি কেন বিচার হইত তো ঠিক আছে আপনার পার্লামেন্টও বিজেপি কে করছে আব্দুল সুবতা বাজারে করছেন কিনা হয় হ্যাঁ এখানে এখানে দক্ষিণ করিমগঞ্জের আঞ্চলিক পঞ্চায়েতের সব মেম্বার বলার আসুন যতজন জিতিয়ে আইসুন একজন ছাড়া লেফটেন্ট করছেন কিনা আঞ্চলিক আপনারা পঞ্চায়েত ইলেকশন করছেন শুনিয়া যান আপনারা আমার ইলেকশনও তাই বুট পর্যন্ত দিছুন না গুয়াহাটির থাকছেন তাহলে আমরা ও সভা কক্ষে ও মঞ্চে যেদিন আমরা নমিনেশন দিয়াই তাই আমার লগে আসলা আমি তাহলে অনও কইছি কইছি ভাই আপনি টিকিট পাইছেন না আমি টিকিট পাইছি ওয়াদা আসিল আমরা যে টিকিট পাইব আমরা তার লগে থাকি আপনি পাইছেন না আমি পাইছি আমার সাহায্য করুন হইলে আমি আপনার লগে আছি শাইম ভাই আপনি মিটিংয়ের ডিটেলস বানান আমারে দিন আমি আইব এখানে তাই আমার নমিনেশন দিন আমার লগে ডিসি অফিস পর্যন্ত গেছেন আমার লগে আসলা এরপরে বাটইয়া নীলামবাজার থেকে যতটা বড় বড় সভা হয়েছে প্রত্যেক সভাতে আমি জানতে ফোন করছি খুঁজি তাদের ভাই আমি গাড়ি ফাটাই আর আপনি ঠিক 6টার গাড়িটা ফাটাই দিন যে আমি অমুক জায়গায় থাকবো আমার লইয়া ইঞ্জেন 3টা থেকে মোবাইল সুইচ অফ বা 3টা পর্যন্ত সুইচ অফ এই হইল টান টান পরিস্থিতি দলটারে আপনারা সঠিক পথে আনই আমরা একটা শৃঙ্খলাবদ্ধ দলে আনইন আপনারা আর না হইলে ভবিষ্যতে প্রজন্ময় আমরারেও মাফ করতো না আর আপনারা যারা আসবেন আপনারা মাফ করতো না যত বড় নেতা হন আপনারা ইয়ে করেন রামকৃষ্ণনগরে প্রতিদিন বেরোচ্ছে বিষাক্ত সাপ সাপের উপস্থিতিতে আতঙ্কিত এলাকার মানুষ শঙ্কচূড় থেকে শুরু করে বেটি সাপ উদ্ধার হচ্ছে রামকৃষ্ণনগরে এলাকার অবিদাস নামের এক সর্পপ্রেমী যুবক এভাবে সাপ উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিচ্ছেন সমাজকর্মীর এই কাজে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা করবো ফটো মারো না ভিডিওর আপনার দিকে সেম সাপ দিকে হুক দিছি হুক নাও উঠাও স্পিডে করবো হ্যাঁ খুব যা বেটা আলাদার মার হাই দিব্যাঙ্গদের স্বার্থে ভারত সরকারের সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্ট গুয়াহাটি সিআরসি ও শ্রীভূমি সক্ষম সংস্থার সহযোগিতায় বিশেষ মেগা শিবির আয়োজন করা হয় শ্রীভূমি জেলায় সোমবার বরাকবঙ্গ কার্যালয়ে আয়োজিত শিবিরে দিব্যাঙ্গ লোকদের বিভিন্ন সহায়তা নিয়ে আলোকপাত করেন অতিথিরা শিবিরে ইউডিআইডি কার্ড ও বিকলাঙ্গ সার্টিফিকেট নাম নথিভুক্ত করার সুবিধা থাকছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশনরঞ্জন দাস সক্ষম সংস্থার পক্ষ থেকে রূপক দে সহ অন্যান্য ব্যক্তিরা সামিল ছিলেন অনুষ্ঠান স্থলে প্রায় 150 মতো চেয়ার থাকলে বেশিরভাগ চেয়ার ছিল ফাঁকা Government of India, Ministry of Social Justice and Empowerment এর উদ্যোগে এবং এখানে যে দিব্যাঙ্গ বায়োবিদ্যার জন্য যে সংগঠন কাজ করে যাচ্ছে সক্ষম এই মিনিস্ট্রি এবং এখানে এই অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে এখানে শিবির আরম্ভ হয়েছে আমি সকলেই বুঝতে পারছি এটার উদ্দেশ্য যে কোনো দিব্যাঙ্গই যাতে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়
আর এই উপলক্ষে শিবিরের উপলক্ষে এখানে এসেছেন আমাদের আসাম ক্লাস্টারের ডাইরেক্টর মহোদয়, এখানে উপস্থিত রয়েছেন সক্ষমের যিনি অভিভাবক রূপক দে মহোদয়, মিঠুন রায় মহোদয়, এখানে আমাদের আফতার আহমেদ আমাদের শিক্ষা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের, এবং মন্দিরা শর্মা মহোদয়া, আমাদের করিমগঞ্জ কলেজের অধ্যাপক সুআশিস রায় মহোদয়, এখানে জুমা দাস মহোদয়া, যিনি দীর্ঘদিন থেকে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সঙ্গে থেকে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে যাচ্ছেন। এখানে আরো নাম বলা হয় যে বিকি, আমি পদবি জানি না, বিকি বলছেন যে সবসময় কাজে সাহিত্য করে এই ধরনের ক্যাম্প করে ভালো কথা, এবং উৎসাহী যারা তাদের করা ভালো হয়। আপনারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন, আপনারা হেল্পার ওয়ার্কার সকলে এখানে রয়েছেন। এখন আপনাদের এখানে দেখার মূল উদ্দেশ্য হলো, বা অভিভাবক থাকতে পারেন এখানে, যে আপনাদের কাছেই এই ছোট ছোট শিশু মা বাবার কাছে অনেক সময় ধরা পড়ে তার যে অসুবিধাটা, আপনাদের কাছে যখন তারা যায়, আপনাদের স্কুলে যখন যায়, তখন আপনারা একটু কাজ করলে দেখবেন যে কোনো বাচ্চা শুনেন বা শোনাতে তার একটু অসুবিধা হচ্ছে, অন্য একটা শুনতে বাবা শুনতে না, বা তার শরীরে ব্যালেন্স ঠিক মতো নেই। এই জন্য বিষয়গুলো আপনাদের নজরে প্রথম আসবে, কারণ সকল আপনারা একটা মোটামুটি দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন, আপনারা অনেক কিছুই সাধারণ অভিভাবকের চেয়ে বেশি জানেন, বুঝতে পারবেন। আপনাদেরকে এখানে আজকে এখানে সুবিধা আনা হয়েছে যাতে আপনারা আরো বেশি সেন্সিটাইজ হন। এখানে বলবেন যারা অভিজ্ঞত এক্সপার্ট যারা আছেন, তাদের এক্সপার্টাইজ আপনাদেরকে দেওয়া হবে। আমি শুনেছি আগামীকালকেও এএনএম সেন্টারে আরো এই বিষয়ে আরো বিশদভাবে মেডিকেল রিলেটেড কিছু আপনাদের কাছে জানানো হবে। এখানে মূল উদ্দেশ্য যদি দিব্যাঙ্গ হিসাবে আমাদের কাছে করা পড়ে, তাহলে আমরা ইউডিআইডি তাকে দেওয়ার চেষ্টা করবো। ওনাকে একটা মধ্যে বলেছেন এই আইডিটা সমগ্র ভারতবর্ষের যে কোনো জায়গায় এই আইডি দেখালে সহায়তা পাবো। ইউনিক আইডিটা আমরা দেওয়ার ব্যবস্থা করবো। এটা দিতে গেলে মেডিকেল বোর্ডের দরকার হয়। এটা আমাদের এএনএম সেন্টারে গেলে কিনারে আমাদের হাসপাতাল আছে, এখানে বিভিন্ন ধরনের। শেষ পর্যন্ত পৌরসভার বিরুদ্ধে তোপ দাগিয়ে গণ অবস্থান বা ধর্ণা বসার পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে নেন শ্রীভূমির নাগরিক সমাজ। সোমবার সারদা মাঙ্গলিক ভবনে রিপোর্ট ক্যামেরার মুখোমুখি হয়ে নাগরিক সমাজের কর্মকর্তারা আক্ষেপের সুরে বলেন, হয়তো তারা ভেবেছিলেন শহরে জমাজলের সমস্যা তথা বেহাল সড়ক নিয়ে পৌরসভা কর্তৃপক্ষ বিশেষ নাগরিক সভার আহ্বান করবেন, কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করায় শহরের নাগরিকদের নিয়ে সভা আয়োজন করেন সংগঠনের কর্মকর্তারা। বরাকবঙ্গ কার্যালয়ে আয়োজিত বৃহৎ নাগরিক সভা শহরে জমাজল তথা বেহাল সড়কের জন্য জনগণেরা অত্যাধিক দুর্ভোগ পোহাচ্ছে তা প্রত্যেকেই এক বাক্যে বলে নিজের মতামত। পরবর্তীতে নাগরিক সভা থেকে সর্বসম্মানিতক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ৩ জুন স্থানীয় শম্ভুসাগর উদ্যান স্থিত রবি ঠাকুরের পাদদেশে গণ অবস্থান বা ধর্ণা কার্যসূচি আয়োজন হবে। গণ অবস্থানে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আহ্বান করা হয়। নাগরিক সমাজের পক্ষে সতু রায় বলেন, জমাজলের সমস্যা নিরসনে শহরের বজেন্দ্র রুট, নীলমণি রুট, তিলকচাঁদ রুট ইত্যাদি এলাকা জরিপের কাছে যেভাবে চলছে পৌরসভা পক্ষ থেকে তা ততটা সঠিক নিয়মে চলছে না। সঠিকভাবে জরিপ করতে পৌরসভা কর্তৃপক্ষের কাছে আবেদন জানান তিনি। অন্যান্যদের মধ্যে আইনজীবী অতীব কুল বাড়ি চৌধুরী,
চন্দন চক্রবর্তী প্রমুখ জমা জলের সমস্যা নিয়ে আলোকপাত করেন। প্রচণ্ড রোডে, সুতরাং আমি নিজেও ভুক্তভোগী। আমি নিজে জানি বিভিন্ন স্পটে করিমগঞ্জ যতগুলো জায়গাতে নতুনভাবে ড্রেন হয়েছে প্রত্যেকটা স্পটে আমি নিজে সরজমিনে গিয়েছি এবং সাংবাদিক বন্ধুরাও সেই দিন ছিলেন আমার সাথে। প্রশ্ন হলো যে আজকে আমার সম্মানিত শত্রু রায় মহাশয় আপনাদের সামনে বক্তব্য রেখেছেন যে চিত্রবাণীর সামনে থেকে কেন ডিমার্কেশন করা হলো না, কিংবা ড্রেনের উপরে যা বসে আছে সেটা উঠানো হলো না, যারা দখল করে বসে আছে তাদেরকে ভাঙা হবে না। কথাটা খালি শুধু ওইখানেই শেষ নয়, সমস্ত করিমগঞ্জের জল ব্রজেন্দ্র রোডে শাহজালালের খাল হয়ে জল যাওয়ার কথা যদি হয়, স্বাভাবিকভাবে এই অঞ্চলের যে দুঃস্থ অবস্থা আমরা দেখেছি প্রতি বছরই হয়, এইবারও হয়েছে, ব্যতিক্রম নেই। তাহলে জল নিষ্কাশনের যদি সদিচ্ছা থাকে তাহলে কিছু কিছু প্রকল্প হাতে নিতে হয়, যেটা আছে সেটাও বন্ধ রেখে দেওয়া হয়েছে। যেমন তিলকস্থান রোড হয়ে সেইখানে স্লুইস গেট একটা আছে, আমি শুনেছি, তার সত্যতা কতটুকু আমি জানি না, এই গেটটা বন্ধ ছিল, যার জন্য জল এইদিকে নিষ্কাশন হয়নি। 3টা রাস্তা আছে করিমগঞ্জের জল নিষ্কাশনের যদি ব্যবস্থা করা যায়। একটা হলো নীলমণি রোড হয়ে রাস্তা ক্রস করে পেনশনার ভবনের সামনে দিয়ে গিয়ে রেডক্রসের সামনে দিয়ে গিয়ে সেই ড্রেনটা করা হয় এবং এটা নটিখালে সেই জল যাওয়ার যদি ব্যবস্থা করে দেওয়া হয়। 2, আজকে যেমন রমণী রোড, এখানে বুড়ির মাঠ বলে পরিচিত, আগের যারা তারা বলতে পারবেন, সেই দিকের যে নালাগুলা একবারে সংকুচিত হয়ে এতটুকু হয়েছে। যে নালাগুলা করা হয়েছে, যে মাস্টার ড্রেনটা হয়েছে, সেই মাস্টার ড্রেন যে আমরা দেখেছি মিউনিসিপ্যালিটি থেকে যে এটা সাফাই করার যে ব্যবস্থা, এটা হাস্যকর। নালার উপর থেকে কিছু আবর্জনা উঠিয়ে রাস্তার পাশে রাখলাম, বৃষ্টি আসলো আবার ভরে গেল। যদি তার গভীরতা না বাড়ে, নিচটা যদি খোদাই না করা হয়, বছরের অন্তত একবার, প্রতি বছরে যদি আপনার 2 ইঞ্চি করে ভরাট হয়, 5 বছর 1 ফুট ভরাট হবে। এই খালটাই, মাস্টার ড্রেনটাই 3.5 ফুট গভীর। এই জায়গায় যদি প্রতি বছর 2 থেকে 3 ফুট করে ভরাট হয়, তাহলে তো জল নিষ্কাশনই হচ্ছে না। এখন যে জিনিসটা আমি ওনার সাথে একমত, যে বিভিন্ন জায়গাতে এটা একটা ব্যবসায়িক চিন্তাধারা থেকে, যে কথাটা বলতে হচ্ছে, ব্যবসায়িক চিন্তাধারার থেকে কিছু কিছু জায়গা ড্রেনেজ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যেমন ধরুন থানা রোডের এখানে আমাদের কাছে সেই ফুটেজগুলো আছে, সেখানকার পাবলিকরা বলছে আমাদের এখানে জীবনে কোনোদিন ফ্লাড হয়নি। তাহলে এখানে ড্রেনেজ প্রকল্প চালু হয়েছে, ড্রেন হচ্ছে, যে ড্রেনটা হচ্ছে সেখানে কোনো প্ল্যান এস্টিমেট বা কত টাকার একটা, স্বাভাবিকভাবে কোনো জায়গায় যদি কাজ হয় তার একটা পলক লাগানো থাকে যে অত টাকার কাজ হয়েছে বা প্ল্যান এস্টিমেটটা থাকে। এখানে কি প্ল্যান এস্টিমেট, কত টাকা স্যাংশন হয়েছে তার কোনো উল্লেখ নেই। তাহলে এটা ব্যবসায়িক চিন্তাধারা থেকে হচ্ছে, আমরা তার প্রতিবাদ করছি। এবং এই জল নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা অতি সত্বর যাতে হয়, নতুবা আগামী দিনে এই নাগরিক সভা সিদ্ধান্ত নিয়েছে যে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যেতে বাধ্য হব। আমরা শুরু হবে আগামী 2-3 দিন, সম্ভবত বুধবার থেকেই আমরা প্রথম অবস্থায় ধর্ণা প্রদর্শন করব। পরবর্তীতে এটা নিয়ে করিমগঞ্জবাসীকে নিয়ে আমরা আপনাদের সহযোগিতায়ও, করিমগঞ্জের জনগণের সহযোগিতায়, করিমগঞ্জের প্রতিটি নাগরিক, কে বিজেপি, কে কংগ্রেস, কে কমিউনিস্ট, সেইটা না, আমরা এইবার যে সভাটা হয়েছে সেই সভাতে আমরা বিজেপির প্রেসিডেন্টকে জানিয়েছি, আমরা করিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যানকে আমি জানিয়েছি, তার কাছে চিঠিও গেছে, মিশন রঞ্জন দাসের কাছেও আমরা চিঠি দিয়েছি। কারণ আমরা তাদেরকে বিজেপি কিংবা কোন রাজনৈতিক দল দেখিনি। আমরা দলীয় রাজনীতির ঊর্ধ্বে নাগরিক হিসাবে আমাদের যে দায়বদ্ধতা আছে
সেই দায়বদ্ধতা আমরা অস্বীকার করতে পারি না। এবং তারা শুধু চেয়ারম্যান নয়, করিমগঞ্জ শহরের নাগরিকও সেই চিন্তাধারা থেকে তাদেরকেও আমরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে এসেছি। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করেছে শ্রীভূমি সদর থানার পুলিশ। শ্রীভূমি থানার একটি পুলিশ দল শরীফনগর এলাকায় অভিযান চালিয়ে এক অভিযুক্তকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে আটক ব্যক্তির নাম সাবির আহমেদ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শরীফনগর এলাকায় অভিযান চালায়। এ সময় সাবির আহমেদের মাদকদ্রব্যের অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি ও সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে 10,000টি সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর মোট ওজন প্রায় 1081 গ্রাম বলে পুলিশ জানিয়েছে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে এবং গ্রামীণ মানুষকে একটুখানি অনাবিল আনন্দ দিতে শ্রীভূমি জেলা কালীগঞ্জ অনুষ্ঠিত হয়ে গেল এক জমজমাট নৌকাদৌড় প্রতিযোগিতা। প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ। ঢোলের বাড়ি আর করতালির তালে তালে রূপালী জলের বুকে গর্জে উঠেছে বইটার আওয়াজ। চারিদিকে হাজারো মানুষের টান টান উত্তেজনা। এমন চেনা গ্রামীণ আমেজে মুখরিত হয়ে উঠেছিল কালীগঞ্জের তেলিটিলা ছয়কোট গ্রামের বিশাল জলাশয়। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় অংশ নেয় স্থানীয় মোট 6টি দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে অংশ নেওয়া দলগুলো হলো কালীগঞ্জ বাজার ইয়ংস্টার ক্লাব, বলেশ্বর নৌকা, রানীর পাড়, খালিফাটিলা, আংলা বাজার ও দত্তপুর নৌকা। গ্রাম্য পরিবেশে প্রথমবারের মতো এমন আয়োজন দেখতে দুপুর থেকেই জলাশয়ের চারপাশে ভিড় জমাতে শুরু করেন দূর দূরান্ত থেকে আসা মানুষ। নৌকাদের মতো নিশ্চিত রয়েছেন আজকে সেই নৌকাদের উপভোগ করার জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের নৌকাদের প্রতিযোগিতাটি হচ্ছে একটা ঐতিহ্যবাহী নৌকাদের প্রতিযোগিতা। সেই নৌকাদের প্রতিযোগিতার যে খেলাটি রয়েছে সেটা অত্যন্ত প্রায় সবাই, বিশেষ করে বাঙালিরা অত্যন্ত ভালোবাসেন। তাছাড়া আমাদের কালীগঞ্জ এলাকার প্রত্যেকটা মানুষের কাছে আমাদের দৈনিক পয়েন্টে যে 4 জন ব্যক্তি রয়েছেন বিচারকের দায়িত্বে, ওনারা হচ্ছেন হিমাংশু দাস। যেমন যুদ্ধের ময়দানে যেভাবে রানাতের সাহায্য নেওয়া হয়, ঠিক তেমনি ভাবে আজকের এই নৌকাদের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যে 4টি নৌকা রয়েছে অত্যন্ত দাপটশালী, অত্যন্ত গৌরবান্বিত সেই নৌকাগুলো আমরা ওদের খেলোয়াড়রা বিগত দিনে দেখে এসেছি। এখানে রয়েছে রানীবার খলিবার টিলার, বসলিচিনের নৌকা। আমরা বসলিচিনের নৌকার থেকে অনেকটা মেডিকেল কিছু আমরা বিগত দিনে দেখে এসেছি। আশা করছি আজও একটা কিছু দেখতে পাবো। তাছাড়া রয়েছে কালীগঞ্জ বলেশ্বরের নৌকা এবং রামের টিলা, রানীবার এই খলিটিলার নৌকা। সহপাঠীদের ঘুমের ঘরে রেখে রাজমিস্ত্রি টাকা লুটে চম্পট দিল 2 ঠিকাদার। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি সংঘটিত হয়েছে মিজোরাম রাজ্যের লুংলে জেলায়। রাজমিস্ত্রি 47,000 টাকা নিয়ে চম্পট দিল 2 ঠিকাদার। কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের। আসামের করিমগঞ্জ জেলার কালীগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকার চৌকির মুখ গ্রামের আব্দুল মুনিম নামের এক যুবক 20-25 জনের এক দল শ্রমিক নিয়ে রাজমিস্ত্রি কাজ করেন। আরও 5টা দিনের মতো খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন সবাই। এর মধ্যে 2 জন যুবকের সন্ধান মেলেনি। সকালে শুরু হয় খোঁজাখুঁজি। পরে যখন চোখ পড়ে শ্রমিকদের রাখা টাকা বাস্কে, তখন খোঁজ নিয়ে দেখা যায় মোটা অঙ্কের টাকাগুলো নিয়ে গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা। ততক্ষণে তারা মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপন করে। অভিযুক্ত 2 জনের নাম নাসির উদ্দিন, পিতা মৃত বারিক আলী, সুলতান আহমেদ, পিতা সুফিয়ান আহমেদ, গ্রাম বেলালা, সেকি কানিসায়, পোস্ট অফিস মদনমোহন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগকারী কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে
দেওয়া লিখিত অভিযোগ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আত্মসাৎ করা টাকা ফিরিয়ে দেওয়ার জন্য কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয়, পুলিশ প্রশাসন এই দুই অভিযুক্তকে আটক করে অসহায় শ্রমিকের টাকা উদ্ধার করতে কত দ্রুত পদক্ষেপ নেয়। আমরা মানুষ 18-19 জন আমরা একলগে থাকিও নয়, একলগে রই, আমরা এক জায়গাত খাই, এক জায়গাত কাম করি। আর আমি টাকা 11,000 তৈছি বেগো। আমরা থাকি বস্তিত, টাউনও থাকি না, টাউনও থাকি বেজান নিচে থাকি। টাকা 11,000 বেগো তো ইয়া আমি আগর দিন রাইত ফুটিছি। আর আমার বাতির বাত কই আর আমার বাইক নাই ওলা টাকা 10,000 তৈছে বেগো। তো ইয়া হে ওলা আমার লগে ইয়া ফুটিছে। ফুটার বাদে আমরা মন এখন বেগো রাখি, আর সকালে উঠিয়া পয়সা ওগুন লইয়া আমরা টাউনও যাইমু, গিয়া ওগুন আমরা অ্যাকাউন্টও লাগাইয়া আমি আমার বাড়িতে দিতাম আসলাম। তোরা ঋণ আমি ঋণ মারতাম, তার বাড়িতে দিতে আসলো। আর টাকাটান বেগো তো আমরা ফুটিয়া সকালে উঠেছি। উঠি আমরা বেগো পয়সা নাই, ও আমরা বাঁকা খুঁজাখুঁজি করছি, গরুর মানুষ সারাও আসলো, হলরে আমরা জিগার করছি। জিগার করার বাদে কেউ কইন পয়সা, কেউ দেখছই না, কেউ নিশ্চয়ই না। আর বাদে দেখা যায় আমরা রুমও মানুষ হিসাব করে দেখা যায় মানুষ 2 জন আমরা রুমও কম। ও বাদে আমরা এরার চ্যানেল লাগাইয়া এরা গেছে ফোন মারলাম। মারার বাদে তারা খনে কইন অনু, খনে কইন হনু, কোনো জায়গার এড্রেস দিন না। এর বাদে ফোন আবার মারলাম, মারার বাদে কইন সায়াত, খনে কইন লংতলাইত, খনে কইন আইজল। এর বাদে খবর পাওয়া যায় তারা বাড়িত। তখন পয়সাটাই আমরা কিলা পাই আর কিলা লুয়া যায়, ওখানটা আমরা হলর গেছে বিচার দিলাম। আর কাজ করি আমরা প্রশাসনের কাছেও বিচার খান চাই, তাহলে আমরা পয়সা মতো লুয়া যায়, ওলা লাইনে চাইটা বিচার খানটা করিয়া দেখো আমরা কিলা আমরা পয়সা টাইম পাই। আসাম বিশ্ববিদ্যালয়ে ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। ফলাফল প্রকাশের 4 দিন পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বারবার ক্র্যাশ হওয়ার কারণে অধিকাংশ শিক্ষার্থী এখনও নিজেদের ফলাফল পর্যন্ত দেখতে পাচ্ছেন না। এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার পরিচয় বহন করে। শুধু তাই নয়, বহু মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী 2 থেকে 6টি বিষয়ে ব্যাক পেয়েছে, যেখানে তারা নিজেদের পরীক্ষার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল। অনেক ক্ষেত্রে 6ষ্ঠ সেমিস্টার শিক্ষার্থীদের মাত্র একটি বিষয়ে ব্যাক দিয়ে তাদের ডিগ্রি সম্পূর্ণ করার পথ আটকে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, এইটাই কি তাদের প্রাপ্য? এর চেয়েও উদ্বেগজনক বিষয় হলো, বহু শিক্ষার্থী আরটিআই এর মাধ্যমে টাকা খরচ করে নিজেদের উত্তরপত্র সংগ্রহ করার পর দেখতে পেরেছে যে তাদের উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়নই করা হয়নি। অনেক ক্ষেত্রে 1-2টি প্রশ্ন দেখে বাকি 15-20টি প্রশ্ন মূল্যায়ন না করেই নম্বর দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা রাত জেগে অক্লান্ত পরিশ্রম করে পরীক্ষায় প্রস্তুতি নেয়, আর তাদের উত্তরপত্র না খুলেই বা সঠিকভাবে মূল্যায়ন না করেই নম্বর দেওয়া হয়। এ কেমন বিচার? নমস্কার, আমি রুচিতা বলতেছি, করিমগঞ্জ কলেজের জেনারেল সেক্রেটারি। আমরা আজকে একটাই প্রশ্ন, আসাম ইউনিভার্সিটি কিনা সিন্ডিকেট চালায়নি? প্রত্যেক বছরের মতো আসাম ইউনিভার্সিটির রেজাল্ট আউট করছে 8th সেমিস্টারে, যেখানে দেখা যায় যে বিভিন্ন স্টুডেন্টসরা বিভিন্ন সাবজেক্ট 0, 1, 2 দিয়ে রাখিছে, যেখানে দেখা যায় ভালো ভালো স্টুডেন্টরা যেখানে 60-65 উপরে অন্যান্য সাবজেক্ট স্কোর করছে, একটা সাবজেক্টও তারা 0 দিছে। 1000 থেকে বেশি স্টুডেন্টের মার্ক 0 দিয়ে রাখি দিছে। এটা কেমনে হইতে পারে? তারা ভালো করে চেক করছে না, এর লেগেই রং করছে। স্টুডেন্টরা যখন রিচেকিংও দেয়, রিএভুলেশনে দেয়, তখন দেখা যায় তার মার্ক কমে যায়। আবার 8th সেমিস্টারের রেজাল্ট আউট হওয়ার পরে তারা যখন আরেকটা 8th সেমিস্টারও গিয়া ব্যাকটা ক্লিয়ার করার লেগে ফর্ম ফিল আপ করে, তখন দেখা যায় যে ফর্ম ফিল আপের লেগে 200 দিতে লাগে, প্লাস আরও 75 দিতে লাগে পার সাবজেক্টের লেগে। 275 তারা দেওয়ার পরে তারা রিএভুলেশনের বা রিচেকিংয়ের রেজাল্টটা হয়। এটা কি তা ইউনিভার্সিটি স্টুডেন্টরা টাকা নেওয়ার লেগে এরকম করেননি? দেখতে স্টুডেন্টের কেরিয়ার নিয়ে বিজনেস চলেননি। আমরা এইগুলো প্রশ্নের উত্তর দিতে লাগবো। একটা 8th সেমিস্টার দিয়ে আমরা আরেকটা 8th সেমিস্টারে যাই, তখন দেখা যায় যে আরেকটা 8th সেমিস্টারের রেজাল্ট বার হচ্ছে। এটা কেমনে হইতে পারে? এরকম তো আমরা মানিয়ে নিতে পারতাম না। আপনারা যদি বালা করিয়া
আমরা আনসার শিট চেক করতে পারবেন না, আপনারা পোস্টটা চালিয়ে দেন, এটা আমরা আপনার কাছে দাবি। শুধু এটা নয়, আরটিআই করার পরে 1000 টাকা দিয়ে স্টুডেন্টরা একটা সাবজেক্ট আরটিআই করার পরে দেখা যায় যে তারা খাতা ভালো করে চেক হয়েছে না, একটা কোয়েশ্চেন চেক করলে আরো 10টা কোয়েশ্চেনের মার্ক নাই, এটা কেমনে হইতে পারে? আমরা আজকে সবটির আনসার লাগবো। আর আপনারা যদি ভালো করে খাতা চেক করতে পারবেন না, স্টুডেন্টরা ভবিষ্যৎ লইয়া খেলোয়াড় হবেন, আমরা হই। আর আমরা পুরো আসাম ইউনিভার্সিটি প্লাস এর নিচে যতটা কলেজ আছে, বরাকবেলি সব কলেজ একলগে মিলিয়ে আপনাদের বিরুদ্ধে প্রটেস্ট করবো। ধন্যবাদ। মেডিকেল রোডে বিভিন্ন বেসরকারি হাসপাতালের সামনে অবৈধ পার্কিং, বেহাল রাস্তা এবং জল জমে থাকা সমস্যার কারণে দিন দিন তীব্রতা হয়ে উঠেছে যানজট। প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ সড়ক নিয়ে চলাচলকারী সাধারণ মানুষ, রোগবাহী অ্যাম্বুলেন্স এবং অন্যান্য যানবাহনের চালকদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে জল জমে থাকা যান চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়। এর আগেও এলাকার যুবকরা নিজস্ব উদ্যোগে ও নিজস্ব খরচে রাস্তার গর্ত ভরাটের চেষ্টা করেছিলেন, কিন্তু সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। সোমবার সকালে রাস্তার গর্তে জমে থাকা জল নিষ্কাশনের উদ্যোগে নেন স্থানীয় যুবক আমিরলাল গোয়ালা। এ প্রসঙ্গে তিনি বলেন, মেডিকেল রোড শহরে অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন অসংখ্য রোগী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সাধারণ মানুষ এই পথ ব্যবহার করেন। বিভিন্ন হাসপাতালের সামনে অবৈধ পার্কিংয়ের কারণে নিত্যদিনের যানজট সৃষ্টি হচ্ছে। তার উপর বেহাল রাস্তা ও জল জমে থাকার সমস্যা মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। প্রশাসনের কাছে দ্রুত রাস্তা সংস্কার, সুষ্ঠু নিকাশি ব্যবস্থা গড়ে তোলা ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। শিলচর মেডিকেল রোডটা যেটা মানে হাজার হাজার রুগী ডেলি আসা যাওয়া করে, হ্যাঁ। আর এই মেইন কারণটা হইলো অবৈধভাবে যে পার্কিংগুলা, যে নার্সিংহোম আছে, নার্সিংহোমের সামনে যে অবৈধভাবে যে পার্কিং রাখছে, তারা যে পার্কিং আপনারা নিজের চোখে দেখতে পারবা, পার্কিং যেভাবে তারা রাখছে মানে একদম রাস্তার লগেও। তারপর হইলো গর্ত, এই যে গ্রেজুয়েলটা সারিয়েও একটু আগে যে গর্তটা আছে, বড় বড় গর্ত। আজকে সকাল যে সময় মর্নিং ওয়াকও বাড়িছিলাম, তা দেখি রাস্তার উপরে জল হয়ে গেছে। তারপরে কিতা করছি, সকাল সকাল আমি নিজের হাত দিয়া, কিছু তো পাইতাম না, নিজের হাত দিয়া জলটা সরাইয়া দিছি। দেখি মানুষের গাতও পড়তো না, গাড়ি গাতও পড়তো না। আমি চাইছিলাম যে জলটা কোনো মতে ডেইনে গিয়া পড়ে। আমি দেখো প্রশাসনের মধ্যে তো আমি নিজেও আমার ব্যক্তিগত টাকা দিয়ে 2টা গাঁত ভরছি, আর এই গাঁত ভরা তো আমার সম্ভব হইতো না একলা, ঠিক আছে। আমি প্রশাসনকে অনুরোধ করলাম যে গাঁটটা মানে পুরো রাস্তাটা, মেডিকেল রোড যে রাস্তাটা ঠিক করার জন্য। আর এমএলএ এমপি তো আর কইয়াও তো লাভ নাই, আমরা কইতে আপনারা নিজের মাঝে তো দেখছেন, আমরা কইতে শেষ। নিজেরও তো আমরা নিজে যে ঘর থেকে বার হইতাম, মানে এক ঘন্টা না, 2 ঘন্টা না, 3 ঘন্টা না, 4 ঘন্টা থেকে 5 ঘন্টা জাম থাকেও থাকে ডেইলি প্রত্যেক দিন। পেশেন্ট তো আর কইয়া লাভ নেই, পেশেন্ট বাঁচবনি না মরবনি মেডিকেল যাওয়ার সময় একমাত্র পেশেন্টটা করতে পারবো। কমসে কম তো 300-400 অ্যাম্বুলেন্স লাইনেও চলে ডেলি। ট্রাফিক জাম তো মানে কিতা কইতাম আপনারা নিজস্ব কখন দেখলেন না ট্রাফিক জাম আছে না। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান বড় সাফল্য। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কালাইনছড়া এলাকার পুরনো MBI গেট সংলগ্ন 6 নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে 250 গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে, যারা আনুমানিক বাজার মূল্য 1.5 কোটি টাকার বেশি। অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল এর নেতৃত্বে কালাইন থানা ও গুমরা পুলিশ ফাঁড়ির যৌথ দল AS 01AT6933 নম্বরে একটি গাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির সময় গাড়ির গোপন
চেম্বার থেকে 22টি সাবানের বাসকে লুকিয়ে রাখা হিরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় নওগাঁও জেলার বাসিন্দা আশিকুর রহমান ও গাড়ির চালক মুক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে কালাইন থানার মামলা রুজু করা হয়েছে এবং মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদের খুঁজে তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মিজোরাম থেকে হিরোইন এনে কাচারের মধ্যে দিয়ে অন্য রাজ্যে পাচারের পরিকল্পনা ছিল চক্রটির। মাদকের বিরুদ্ধে কাচার পুলিশের ধারাবাহিক অভিযানে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করা হচ্ছে। আজি আমি এটা খবৰ পাইছিলোঁ কি শিলচৰৰ পৰা কালাইনৰ ফালে এটা গাড়ী আহিব, এই গাড়ী মাদক পদাৰ্থ লৈ আহিব, এটা এনেকুৱা খবৰ আছিলে। তাৰপিছত খবৰ পোৱাৰ লগে লগে আমি কালাইন থানাৰ টিম এটা কাম কৰিছোঁ। কৰাৰ পিছত আমি এটা নাকা লগাইছোঁ ইয়াতে দীঘৰফাল পুলিচ জেগা যিটো আছে। আৰু এই যেতিয়া আমাৰ খবৰ হিচাপত এটা গাড়ী নম্বৰ যিটো আমি পাইছোঁ, এই নম্বৰ হিচাপে আমি গাড়ী ইয়াতে যেতিয়া পালোঁ তাক চাৰ্চ কৰিলোঁ আৰু 2জন মানুহ আটক কৰিছে। और अटक हुआ যেতিয়া পিছত আমি সার্চ কৰিলোঁ গাড়ীত আমি পাইছোঁ 22টা বক্স আছে। তাত এইটো পিছফালে যিটো লাইট আছে, লাইট খুলি পেলাই যেতিয়া আমি সার্চ কৰিলোঁ 22টা প্লাষ্টিক চক বক্স পালোঁ। और বক্সৰ ভিতৰত আছে সাসপেক্টেড হিৰোইন আমি পালোঁ। और वेट কৰাৰ পিছত এইটো 258 গ্ৰামছৰ वेट আহিছে, যেটো কালা বজাৰৰ মূল্য হ'ব 1.5 কোটি টাকা अनुमान हिसाबे। और 2জন আমি আটক কৰি দিছোঁ। और সিহঁতৰ আমি NDPS এক্টত তেওঁলোকৰ নাম কি? নামটো আমি এইজন নাম হ'ব একজন নাম আছে আশিকুর রহমান और একজন নাম আছে মুক্তার হোসেন। এই 2জনৰ ঘৰ আছে নাগাঁও ডিষ্ট্ৰিক্ট। এই বস্তুটো লৈ গৈ আছে ক'ৰবাত, আমি আগতে সোধপোছ কৰি ক'ত লৈ গৈ আছে তাৰ পৰা লৈছে। মানে বৰ্তমান তদন্ত চলি আছে। তদন্ত চলি আছে, আমি NDPS কেছ ল'ম এতিয়া। ঠিক আছে, ধন্যবাদ।